বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছ অভিক সরকারের লেখা একটি দুর্ধর্ষ উপন্যাস পেতবুদ্ধু। এবং আজকে এই গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের জন্য। গল্পের প্রথম পর্ব এখনও যারা শোনোনি তারা যাও, উপরে লিঙ্কটা ফ্ল্যাশ হচ্ছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে লিঙ্ক, তারা সেখান থেকে আগের পর্বটি ঝটপট শুনে নাও। গল্পে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাই গল্পের লেখক শ্রী অভিক সরকারকে আমাদের বিশেষভাবে সাহায্য করার জন্য। আমরা ধন্যবাদ জানাই থ্রিলার ল্যান্ড, আড্ডাবাজ, বং স্টোরি সার্কেল, বেঙ্গলি ক্লাসিক্স উইথ অর্ণব, সাহিত্য সমাহার, গপ্প দাদুর আসর, স্কেরি টেলস এবং ফ্রিকি ফ্রাইডে ইউটিউব চ্যানেলকে আমাদের এই উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য। আর বেশি দেরি নয়, আমরা শুরু করতে চলেছি পেতবুদ্ধুর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমরা শুনেছ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কিভাবে থুপতেন আর শিঞ্জের মাঝে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। ছোটবেলায় পিতৃমাতৃ হারা থুপতেন কখনো স্নেহ আদর সেরকমভাবে পায়নি, তাই তার সমস্ত ভালোবাসা এবং স্নেহ শিঞ্জে পেয়েছিল। শিঞ্জে তার পোষ্য কুকুর। নামে কুকুর হলেও আকার আয়তনে সিংহের চাইতে কিছু কম যায় না শিঞ্জে। একদিন থুপতেন শিঞ্জেকে আর খুঁজে পায় না। সারাটা দিন খোঁজার পরে অবশেষে শিঞ্জে এসে থুপতেনকে ধরা দেয় রাত্রিবেলা। এবং শুধু তাই নয়, শিঞ্জে থুপতেনকে নিয়ে যায় একটি জঙ্গলের মাঝখানে একটি বিশেষ চাতালে। কথিত আছে সেই চাতাল নাকি ডাইনির চাতাল। সেই চাতালে থুপতেন প্রত্যক্ষ করে তার প্রিয় পোষ্য শিঞ্জের বলি। শোকে পাগল হয়ে শিঞ্জের কাটা মাথা নিয়ে থুপতেন আচার্য রাহুল বজ্রের কাছে সাহায্যের জন্য ছুটে যায়। অপরদিকে বর্তমান সময় লোপসাং আর মেজর কুলদীপ দিল্লি থেকে ধর্মশালার উদ্দেশ্যে রওনা হন একটি বিশেষ মিটিংয়ের জন্য। মাঝ রাস্তায় তাদের গাড়ি আক্রমণের মুখে পড়ে। ধস্তাধস্তিতে লোপসাংয়ের চেতনা হারায়। তার চেতনা ফেরার পর সে নিজেকে শিকল বাঁধা অবস্থায় আবিষ্কার করতে পারে। অপরদিকে আচার্য রাহুল বজ্র জানিয়ে দেন যে থুপতেনের শিঞ্জে আর কোনো কুকুর নয়, সে এই মুহূর্তে পরিণত হয়েছে পেতবুদ্ধুতে। তারপর শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অভিক সরকারের কলমে পেতবুদ্ধু দ্বিতীয় পর্ব। রক্ত পড়ছিল লোকটার সারা গা থেকে, তবুও লোকটা হেরে যায়নি। পাহাড়িদের সহনশীলতা একটু বেশি হয়, তবে এর সহনশীলতা দেখে অবাক হয়ে যাচ্ছিলেন রতনলাল। সিলিংয়ে বাঁধা লোহার চেন আর পুলি থেকে ঝুলছিল লোপসাং গিয়াৎসোর দেহটা। সারা শরীরে দগদগ করছে আগুনে পোড়ানো সাঁড়াশির ছ্যাঁকার দাগ। লোহার কাঁটা লাগানো চাবুক দিয়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে তার পিঠ। উপড়ে নেওয়া হয়েছে দু পায়ের সব নখ। বাঁ চোখের নিচে একটা মস্ত বড় ক্ষত হা করে আছে। টানা ইলেকট্রিক শক পেয়ে কালো হয়ে আছে অন্ডকোষ দুটো। তবুও রতনলালের প্রশিক্ষিত হায়নার গ্যাংয়ের পাশবিক অত্যাচার সহ্য করেও একটা কথাও বার করা যায়নি লোকটার মুখ থেকে। একটা আওয়াজ অবধি বের করেনি লোকটা। সামান্য উফ শব্দও শোনা যায়নি। কিছুতেই ওকে দিয়ে বলানো যায়নি যে কোথায় রাখা আছে রিনপোচের নিজের হাতের লেখা সেই পুঁথি, পঞ্চজ্ঞান ও মঞ্জুশ্রীর অন্যতম রত্নটি। মুশকিল হচ্ছে যে রতনলালের আজই জানতে হবে কার হাতে আছে সেই মহামূল্যবান পুঁথি। লোকটা তার থ্রু দিয়েই আইবির যোগাযোগ করেছিল বটে, কিন্তু তাকে না জানিয়েই যে দুম করে দিল্লি চলে যাবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। রতনলাল তো আশ্বাস দিয়েছিলেনই, একটা শুভ দিন দেখে লোপসাংকে উনি নিয়ে যাবেন আইবির সদর দপ্তরে। একটা দীর্ঘশ্বাস ফেললেন রতনলাল। লোকটা হুট করে এই কাজটা করে না বসলে আজ এত হাঙ্গামা হুজ্জুতের দরকার হতো না।
আর যদি এই পুঁথিটা আইবির প্রধান ভোলানাথ মল্লিক ওরফে ক্যাপ্টেনের হাতে পড়ে, তাহলে কথাই নেই, ও জিনিসটা উদ্ধার করা অসম্ভব। বাঙালির বাচ্চারা যেমন ধুরন্ধর, লোকটার দেশের প্রতি আনুগত্য তেমনই প্রশ্নহীন। যদি পুঁথিটা এখনো এই লোবসাং বা ওই মেজর শর্মার হাতে থাকে, তাও একটা ক্ষীণ আশা আছে ওটা উদ্ধার করার। আর সেটা না করতে পারলে যেটা হতে পারে, সেটা ভাবতেও ঘাম ছুটে যাচ্ছিল রতনলালের। হিজ হোলিনেসের 1000 বছরের প্রাচীন ডিগ্রি অমান্য করা, মহাকাল চক্রের কোনো সদস্যের পক্ষে এই আদেশ অমান্য করা আর স্বয়ং যমরাজকে 2 রথে আহ্বান জানানো একই ব্যাপার। তবে রতনলালের মাথার মধ্যে ক্রমাগত একটা অস্বস্তিকর অনুভূতি জাগিয়ে রেখেছিল লোকটার দৃষ্টি। অমানসিক মার খেতে খেতেও একটা অদ্ভুত পাথরের দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছিল এই তিব্বতীটা। এই দৃষ্টিতে মার খাওয়ার যন্ত্রণা যতটা না ছিল, তার থেকে অনেক বেশি ছিল অন্য একটা বোধ, ঘেন্না, বিশ্বাসঘাতকের প্রতি সমস্ত অস্থিমজ্জা রক্ত ঘাম উজাড় করে দেওয়া ঘেন্না, সমস্ত অসহায় ক্রোধ বমি করে দেওয়া ঘেন্না। এখন ঘরে কেউ নেই। মারতে মারতে ক্লান্ত হয়ে রতনলালের পোষা হিংস্র হায়নার দল বাইরে একটু বিশ্রাম নিতে গেছে। অল্প আলোয় দুলছে লোবসাংয়ের ঝুলে থাকা রক্তাক্ত শরীরটা, আর রক্ত ভেজা কষ বেয়ে চুইয়ে নামছে একটা অদ্ভুত হাসি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটু শিরশির করে উঠল পোড় খাওয়া এজেন্ট রতনলালের শির দাঁড়াটা। ভাউ! চমকে উঠল রতনলাল। মারাঠিতে ভাউ মানে শ্রদ্ধেয় বড় ভাই। এই নামে ডাকতে এক সময় রতনলালই শিখিয়েছিলেন লোবসাংকে। দুজনের মধ্যে তরল ঠাট্টা ইয়ার্কির সময় লোবসাং ভাউ ডাকত রতনলালকে। আর আজ এই রক্তাক্ত হিংস্র মধ্যরাতে এই ভাউ ডাকটা যেন লোবসাংয়ের ভাঙা চোয়ালের মধ্যে থেকে গায়ে কাঁটা দেওয়া এক অপার্থিব অশরীরী ফিস ফিস হয়ে ভেসে এলো। मेरा नहाना हो गया भाव, खाना खाने नहीं चलोगे? ঘরের সমস্ত রোয়া দাঁড়িয়ে গেল রতনলালের। খানিক্ষণের নৈশব্দ, শুধু লোহার চেনের টুংটাং শব্দ ভেসে আসছে, আর লোবসাংয়ের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ার টুপটাপ শব্দ। उस किताब के बारे में जानना चाहते हो भाव? जानना चाहते हो उसमें क्या लिखा है? तो फिर पूरा सुनो भाव, ध्यान से सुनना। हम बताते हैं उस किताब में क्या लिखा है, बाद में ये मत बोलना कि आपका भाई लोबसांग ने आपको कुछ नहीं बताया। মধ্যরাতের অন্ধকারে সিলিং থেকে নেমে আসা লোহার চেনে বাঁধা অবস্থায় দুলছে একটা শীর্ণকায় রক্তাক্ত নগ্ন শরীর, আর তার সামনে দাঁড়িয়ে ভুতুরে গলায় কথাগুলো শুনতে শুনতে পাথর হয়ে যেতে লাগলো আইবির এজেন্ট তথা মহাকাল চক্রের গোপন সদস্য রতনলাল বাবুরাও মাত্রের পা দুটো। পেট পথু বলতে তুই কি বুঝিস থুপতেন? ঘন অন্ধকার রাতে বিহারের পাশ দিয়ে বয়ে চলা নদীটির পাশে দাঁড়িয়েছিলেন দুজন। যে মশাল এই অন্ধকার রাত্রিতে তাদের পথ দেখিয়ে এনেছে, সেটি প্রথিত ছিল সামনের মাটিতে। তার আলোতে মাটিতে আঁকা সদ্য সদ্য আঁকা অষ্টভুজ ক্ষেত্রটি উদ্ভাসিত। সেদিকে তাকিয়ে প্রশ্ন করলেন রাহুল বজ্র ওরফে প্রভু পদ্ম সম্ভব। খুব অল্পই বুঝি প্রভু, যার ভেতরে কোনো প্রেতাত্মাকে লুকিয়ে রাখা হয়, যার জন্য এই পেদবুদ্ধ বানানো হয়, তার সর্বনাশ ঘটে, সে সব অংশে নিহত হয়। কথাটা পদ্ম সম্ভবের কানে গেল কিনা বোঝা গেল না। ধীরে ধীরে অষ্টভুজ ক্ষেত্রটিকে প্রদক্ষিণ করতে গিয়ে পূর্ব থেকে শুরু করে দক্ষিণ হয়ে পশ্চিম প্রান্ত ছুঁয়ে উত্তর দিকে এলেন তিনি। সেখানে দাঁড়িয়ে ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে সমগ্র ক্ষেত্রটিকে দেখলেন তিনি। তারপর সঙ্গে আনা পেটিকাটি খুলে চেয়ে রইলেন ভেতরে রাখা করটির দিকে। সিঞ্জে কি প্রেত হয়ে গেছে প্রভু? সিঞ্জের প্রেত কি আমাকে মেরে ফেলবে? তাহলে কি
সিঞ্জের সঙ্গে আমার ফের দেখা হতে পারে? দীর্ঘশ্বাস ফেললেন আচার্য পদ্ম সম্ভব। যা ভয় করেছিলেন তাই হতে চলেছে। উন্মাদ হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে থুপতেনের আচরণে। শোন থুপতেন, তোর মনিব আর তার সাঙ্গপাঙ্গরা এক অতি শক্তিশালী, অতি ভয়ঙ্কর পেট পথুর জন্ম দিয়েছে। এই বিশেষ প্রেত কায়া নির্মাণের প্রধান উপকরণ হচ্ছে কোনো হিংস্র পশুর জীবন শক্তি। সেই জন্যই তারা হত্যা করেছে সিঞ্জেকে। তোর সিঞ্জে আর সে সিঞ্জের নেই রে থুপতেন। এখন সে এক হিংস্র প্রেত শক্তি মাত্র। তার বোধ নেই, বিবেক নেই, দৃষ্টি নেই। সে শুধু জানে মৃত্যুর করাল ছায়া বিছিয়ে দিতে। জেনে রাখ থুপতেন, যতদিন এই প্রেত বধূ পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে ততদিন তোর, আমার, আমাদের কারো জীবনই আর নিরাপদ নয়। এই প্রেত বধূ রোধ করা আমাদের আশু কর্তব্য থুপতেন। এখনো সে জাগ্রত হয়নি। আমার ধারণা আজকালের মধ্যেই তার প্রেত চিত্ত সক্রিয় হবে। তারপর এক ভয়াবহ অপ্রতিরোধ্য মহামারী নেমে আসবে প্রকৃতির বুকে। একের পর এক মৃত্যু ঘটবে মানুষের। মাটিতে উজাড় হয়ে যাবে গ্রামের পর গ্রাম। অপঘাতে মৃত মানুষের প্রেত দল পাতাল থেকে তুলে আনবে মহা নরক। বজ্র খড়গ আর নরকপাল হাতে নেমে আসবেন দেবী চামুন্ডা স্বয়ং। একবার যদি এই প্রেত কায়ার মুক্তি ঘটে তাহলে মহা সর্বনাশ। তখন তাকে প্রতিরোধ করা স্বয়ং ঈশ্বরেরও অসাধ্য হয়ে দাঁড়াবে। তাহলে সাধারণ কোনো উপায়ে এই প্রেত বস্তুর বিনাশ সম্ভব নয় থুপতেন। যে মন্ত্রবীজের দ্বারা এই প্রেত বস্তুর অন্তর কায়া নির্মিত তা এই দেশের নয়। একমাত্র পৌন পুরোহিতরাই এই প্রেত বন্ধন মন্ত্রে সিদ্ধ। আর যতদিন এই বন্ধন বজায় থাকবে ততদিন সিঞ্জের আত্মার মুক্তি নেই। অনাদিকাল পর্যন্ত সেই প্রেত চক্রের অধীন হয়ে থাকবে। নরকের অগ্নি অনন্তকাল ধরে জ্বলতে থাকবে তার বুকে। এই বিভৎস প্রেত দেহ থেকে তার পরিত্রাণ নেই, তার মুক্তি নেই, তার উদ্ধার নেই। কিন্তু কিন্তু ওরা যে আমাকে বলেছিল আপনি নাকি জীবন্ত অবলোকিতেশ্বর। আপনি পারেন না প্রভু, পারেন না সিঞ্জেকে উদ্ধার করতে? আমি ছাড়া যে ওর আর কেউ নেই প্রভু। চোখ দুটো বন্ধ করলেন পদ্ম সম্ভব। হায় তথাগত, কি আশ্চর্যই না তুমি দেখিয়েছ, কি ঐশ্বর্যই না তুমি দিয়েছ এই অনাথ যুবককে। এক অবলা পশুর প্রতি এত প্রেম কে কবে দেখেছে জগতে? করুণা ঘন চোখে থুপতেনের দিকে তাকালেন পদ্ম সম্ভব। সাম্ভালার সম্রাট কাল ধর্মরাজ সুভদ্রার আশীর্বাদে মহান কাল তন্ত্রবিদ্যা আমার অধিগত। আজ আমি এই অতি গুচ্ছ, অতি শক্তিশালী, অতি জটিল বিদ্যার প্রয়োগ করব। এই প্রেত বস্তুকে আজ আমি এমন গহীন গহ্বরে লুকিয়ে রাখব যাতে অন্তত সহস্রাধিক বৎসরের জন্য এ হারিয়ে যায়। কোথায় লুকিয়ে রাখবেন? এখন তুই গ্রামে ফিরে যা থুপতেন। গিয়ে ঘরে ঘরে বলে দিস কেউ যেন আজ রাতে ঘরের বাইরে না থাকে। জানিয়ে দিস এটি আচার্য পদ্ম সম্ভবের কঠোর নির্দেশ। আজ রাত্রে প্রবল প্রলয় আছড়ে পড়বে এই জনপদ ঘিরে। তখন যদি পৃথিবী বিদীর্ণ হয়ে যায়, নাগাধিরাজ হিমালয় চূর্ণ হয়ে যায়, দাবানল গ্রাস করে এই ভূমি, তবুও যেন একটি প্রাণীও ঘরের বাইরে না থাকে। ভয়ের কিছু নেই। আমার কর্ম সুসম্পন্ন হলে সবকিছু পূর্ববৎ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই কিছুতেই যেন একটি প্রাণীও আজ ঘরের বাইরে না আসে। আজ রাতে কি হবে ভন্তে? এমন আদেশের মানে কি? কোন সে অন্ধকার গহ্বরের কথা বলছেন আপনি? খানিকক্ষণ ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে রইলেন পদ্ম সম্ভব। অনিমেষ অনন্ত আকাশের আঁচলে উজ্জ্বল হীরক চূর্ণের মতো ছড়িয়ে আছে অনিঃশেষ নক্ষত্রপুঞ্জ। সেদিকে তাকিয়ে চোখ দুটো মুহূর্তের জন্য বন্ধ করলেন তিনি। সন্ধ্যে থুপতেন, আজ আমি এই অষ্টভুজক্ষেত্রে নির্মাণ করব কাল চক্রমণ্ডল। অষ্টদিকপাল রক্ষা করবেন এর প্রতিটি বাহু। অন্তর্দেহ রক্ষা করবেন ষড়ভুজ মহাকাল। মূল চক্রবীজ স্থাপন করব দেবী সানাস্যা বা কুক্কুরমুখীর নামে। আর তারপর গুরুর আশীর্বাদে আমি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করব স্বয়ং মহাকালকে।
সেই দ্বন্দ্বযুদ্ধে আমার লক্ষ্য হবে দেব মহাকালকে ক্ষণমাত্রের জন্য হলেও পরাস্ত করা। যে অনাদি অনন্ত সময় প্রবাহ আমাদের ঘিরে বয়ে চলেছে, গুরুদত্ত তন্ত্র জ্ঞানে তার দেহে একটি রন্ধ্রপথ সৃষ্টি করব, উন্মুক্ত করব সময়ের সিংহদ্বার কাল জঠর। তখন বিপুল বিক্ষোভে পৃথিবী আন্দোলিত হবে, আকাশ হতে উৎক্ষিপ্ত হবে নক্ষত্র সমূহ, রুষ্ট মহাকালের পাশদণ্ড আছড়ে পড়বে পৃথিবীর বুকে। তারই মধ্যে মুহূর্তের জন্য উন্মুক্ত হবে সেই রন্ধ্রপথ, আর সেখানেই আমি নিক্ষেপ করব এই প্রেত পথু। তারপরেই রুদ্ধ হয়ে যাবে সেই কাল রন্ধ্র, হারিয়ে যাবে এই মূর্তিমান পাপ। আর সিঞ্জে, তার মুক্তি হবে না? কোনো পাহাড়ি ঝর্ণা যেন নেমে এলো অনাথ অসহায় নিঃসম্বল যুবকের দু চোখের শুকনো গিরিখাত পেয়ে। ওকে ছাড়া আমি যে নরকে গিয়েও শান্তি পাবো না প্রভু। আমি ছাড়া ওর যে আর কেউ নেই। পশু বলে কি আপনার করুণা স্পর্শের অধিকার নেই তার? বলুন প্রভু, আপনার ধর্ম কি শুধু মানুষদের জন্য? কঠোর হৃদয়ে তন্ত্রশাস্ত্রজ্ঞ তিনি। অসম্ভব সব আধিদৈবিক ও অলৌকিক কার্যকলাপে তার প্রসিদ্ধি আসমুদ্র হিমাচল ভারতবর্ষব্যাপী। তবু এই মুহূর্তে এক অনির্বচনীয় ভাবে হৃদয়ে দ্রব হল পদ্ম সম্ভবের। হবে রে বাছা, হবে। এই বন্ধনের আয়ুষ্কাল সহস্রাব্দের কিছু অধিক মাত্র। তারপর দৈবের অমোঘ নিয়মে তোর আর সিঞ্জের সাক্ষাৎ হবে। আমি তোকে লিখে দিয়ে যাব এই বন্ধন মোচনের উপায়। দৈবের নির্বন্ধে তোর কোনো উত্তর পুরুষ বা তার পরম বান্ধব জাগ্রত করবে এই মহাকাল বন্ধন। সেই দিন অবধি যেন এই অতীব গোপন আদেশ সযত্নে রক্ষা করে তোর উত্তর পুরুষরা। তারপর কোনো এক ঐশী উপায়ে উন্মুক্ত হবে সময়ের দ্বার। আমি জানি না কিভাবে সম্ভব সেই অসম্ভব ঘটনা, তবুও বলছি হবে রে থুপতেন, হবে। তোর সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ হবে সিঞ্জের, আর তদ্দণ্ডেই উদ্ধার হবে সে। এখানেই ঘটবে সেই ঘটনা, এই অষ্টপুজো ক্ষেত্রেই। জীবন মৃত্যুর আবর্তনে আবার জন্ম নিবি তুই। তখন তোর সঙ্গে আবার তার দেখা হবে, হবেই, আবার দেখা হবে তোর সঙ্গে তার। দৈত্যের মতো বিশাল বড় এক্সক্যাভেটর আর বুলডোজারগুলো চুপচাপ দাঁড়িয়েছিল এক পাশে। অন্য পাশে বড় বড় যন্ত্রচালিত চেইনস আর ক্রস কার্টস নিয়ে জঙ্গল পরিষ্কার করছিল একদল মানুষ। একটু দূরে তীর করে বয়ে যাচ্ছে ডায়না নদী। পাথরে পাথরে ধাক্কা খেয়ে তার ছলাচ্ছল জল মৃদু গর্জনের শব্দ তুলছিল। মাথা তুলে তাকালে দেখা যায় যে একটু দূরেই ভুটানের পর্বতমালা। সেখান থেকে ভারী মোলায়েম ঠান্ডা হাওয়া ভেসে আসছিল। যন্ত্রপাতিগুলো ঘিরে দাঁড়িয়েছিল বস্তির মেয়ে মদ্য আর বাচ্চাদের দল। এমন নয় যে এই এলাকায় আগে এসব যন্ত্রপাতি তারা কখনো দেখেনি। গত 10 বছরের মধ্যেই এদিক ওদিক করে দেখতে দেখতে বেশ কয়েকটা রিসর্ট গড়ে উঠেছে এই লাল ঝামেলা বস্তির কাছে পিঠেই। শহরের বাবু বিবিরা সেখানে প্রতি সপ্তাহান্তে পরের বর অথবা বউ নিয়ে এসে ঘোরতর মোৎসব মেহফিল উদযাপন করে যান। তা সেসব শৌখিন রিসর্ট বানানোর সময় কাজকর্ম হৈহট্টগোল এসব কম হয়নি। তাহলে এখন এদের এত উৎসাহিত হওয়ার কারণ কি? তার কারণ একটাই, এই অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোর মতো রাক্ষসের জিনিস এর আগে কখনো এই চত্বরে ঢোকেনি। এ কথা হলপ করে বলতে পারে এখানকার লোকজন। এবার এখানেও কি হোটেল মোটেল তৈরি হবে নাকি রে অভিরাম? নিমের দাঁতন নিয়ে দাঁত মাজতে মাজতে এলাকার উঠতি নেতা অভিরাম বেসরার দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন বুড়ো ভগৎ মাঝি। মুখখানা তুম্ব করে সেদিকে তাকিয়েছিল অভিরাম বেসরা। বুড়োর কথার উত্তর দিল না সে। মেজাজে তার বড্ড টোকে আছে। তার মেজাজ টোকে থাকার কারণও আছে অবশ্য। এই এলাকায় এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, তাও আবার তাকে না জানিয়ে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না তার।
নগরাকাটা থেকে দেবপাড়া হয়ে বানারহাট, এই টোটাল এরিয়ায় যত প্রজেক্ট হবে তার ইট বালি সাপ্লাইয়ের টেন্ডার তার একার। এ হচ্ছে চন্দ্র সূর্য উদয় অস্তের মতোই বাঁধা নিয়ম। অবশ্যই তার একার টেন্ডার কথাটা ভুল। এই এলাকার এমএলএ পালবাবুর জন্য 20% আলাদা করে রাখাই থাকে। আজ অবধি এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি, হলো আজকে। তাকে না জানিয়ে জঙ্গল সাফ করা হচ্ছে শুনে সকালে সাইটে লোক পাঠিয়েছিল অভিরাম। লোক বলতে বাবলু আর টেরা নিতাই, দুজনেই বলিয়ে কইয়ে লোক, চেম্বার ছাড়া ঘোরে না। এসব ক্ষেত্রে সচরাচর দুপুরের মধ্যেই কনস্ট্রাকশন কোম্পানির লোকজন হে হে করতে করতে তার দরবারে এসে উপস্থিত হয়। একটু তেরিয়া পার্টি হলে বিকেল, তারপর বাকিটা মাল্লুর বখরা নিয়ে নেগোসিয়েশন। তবে এসব ক্ষেত্রে অভিরাম বড়ই নির্মম। পালবাবুর রেকমেন্ডেশন নিয়ে এলে আলাদা কথা, নইলে এসব ব্যাপারে সে পয়সা ছাড়ে না কাউকে। গতকাল দুপুরে ওর বাড়ির সামনে বাবলুর বাইক দাঁড় করানোর শব্দ শুনেই বারমুডার ওপর একটি টি শার্ট চাপিয়ে বেরিয়ে এসেছিল অভিরাম। তখনই হাফ বোতল হুইস্কি তার পেটে, কিন্তু বেরিয়ে আসার পর তার নেশা কাটতে দেরি হয়নি বেশি। দুটোকে দেখে বোঝা যাচ্ছিল যে তাদের ওপর দিয়ে ছোটোখাটো ঝড় বয়ে গেছে। মাঠটা নিতাই খেয়েছে বেশি, ঠোঁটের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে, বাচকটাও ফোলা, গাল দুটো ফুলে রয়েছে বিভৎসভাবে। বরং বাবলুর ধোলাইটা কমই হয়েছে একটু। ওকে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল যাতে বাইকটা ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারে। তোদের মারলো কে এভাবে? রাগে ফুঁসতে ফুঁসতে জানতে চেয়েছিল অভিরাম। তার লোকের গায়ে হাত তোলে এই এলাকায় কার কটা মাথা? প্রজেক্টের সিকিউরিটির লোকজন। এই উত্তরই এসেছিল কোকাতে থাকা বাবলুর কাছ থেকে। ওয়েবলি স্কটটা লোড করে বাইক স্টার্ট দিয়েছিল অভিরাম। প্রজেক্ট পরে, আগে থানায় যাওয়াটা দরকার। সুরের বাচ্চা বড়বাবুটার সঙ্গে একটা মহড়া নেওয়া খুব জরুরি। শান্তিপূর্ণভাবে তোলা আদায় করার জন্য সিন্ডিকেটের লোকজনকে যদি এভাবে প্রকাশ্যে মার খেতে হয়, তাহলে মাসে মাসে থানায় মাসোহারাটা পৌঁছে দেওয়া হচ্ছে কেন? প্রবল রাগে ফুঁসতে ফুঁসতে থানায় পৌঁছে অভিরাম আরও অবাক। বড়বাবু হাসান সাহেব রাতারাতি বদলি হয়ে গেছেন। তার বদলে কে এক মুখুজ্জে না চাটুজ্জে থানার চেয়ারে বসে। এসব ক্ষেত্রে অভিরাম সচরাচর ধীর চলনীতি নেয়, মানে আগে আলাপ পরিচয় হোক, ভাব ভালোবাসা হোক, তারপর না হয় সেটিংয়ে আসা যাবে। ম্যারিনেট না করেই মুরগিকে রাঁধতে চায় কোন আহম্মক। তাতে টেংরির টেস্ট খারাপ হয় না, কিন্তু দামি হুইস্কির প্রভাবেই হোক বা কিঞ্চিত উত্তেজিত হয়ে থাকার কারণেই হোক, প্রথমেই একটু রং নিতে গিয়েছিল অভিরাম। ভগৎখুড়োর প্রশ্নটা শুনে বাগালে নিজের অজান্তেই হাতটা চলে গেল অভিরামের। গালটা এখনো টনটন করছে ব্যথায়। কানের ভোভোটা অবশ্য অনেকটাই কমেছে, খালপাড়ের বস্তির মালতীর চুন হলুদের দৌলতে। তবে অপমানের জ্বালাটা এখনো কমেনি অভিরামের। এই এলাকার বেতাজ বাদশা সে, তাকেই কিনা কানের গোড়ায় থাবড়ে দেয় থানার বড়বাবু। অপমানটা গায়ে আরো বিধে রয়েছে সাত সকালে পালবাবুর ফোন পাওয়ার পর। যে লোকটা আজ অব্দি মেরা বাচ্চা মেরা শের এইসব বলে তোল্লাই দিয়ে এসেছে ওকে, আজ তার গলায় সম্পূর্ণ অন্য সুর, শুধু স্বর, আর বাকি খিস্তিগুলো জানি না খুড়ো, হবে কিছু একটা। তিক্তস্বরে উত্তর দিল অভিরাম। কাল থেকে কি যে হচ্ছে সেটা এখনো মাথায় সেধ হয়নি তার। এটা নাকি উঁচু লেভেলের ব্যাপার। পালবাবু হুঁশিয়ারি দিয়েছে এই প্রজেক্টের আশেপাশে গেলেও নাকি তার লাশ খুঁজে পাওয়া যাবে না। ল্যাবে বসে হাই তুলতে তুলতে বেহদ্দ বোর হচ্ছিল সুজন। জেনিভা থেকে দুদিন আগেই কলকাতায় ফিরেছে ও। এখনো ভালোভাবে জেট ল্যাগ কাটেনি। তার মধ্যেই ল্যাবে ডিউটি দেওয়ার জন্য আসা। যে কাজে গেছিল সুজন সেসব ভালোভাবে মিটে তার উপর বেশ কিছু উপরি পাওনাও জুটেছে ওর। সার্নের ডেল্টা টিমের চিফ অ্যাডভাইজার প্রফেসর কাগুউচি স্বয়ং ওর পিঠ চাপড়ে বলেছেন পার্টিকেল ফিজিক্সে সুজনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রফেসর কাগুউচি নোবেল বিজয়ী পদার্থবিদ, পার্টিকেল ফিজিক্সে দুনিয়া জোড়া নাম। এহেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টের টিমে কাজ করার আমন্ত্রণ পেয়ে সুজনের খুশি থাকারই কথা। কিন্তু এই মুহূর্তে ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো কারণে ওর মন মেজাজ বিতিকিচ্ছিরি রকমের টক হয়ে আছে। খানিকক্ষণ দোনমনো করে চেয়ার থেকে ওঠার উদ্যোগ করছে, এমন সময় পিঠে একটা মোক্ষম চাপড় পড়ায় চমকে উঠল সুজন। কি খবর বে? হ্যাঁ, শুনছি প্রফেসর কানামাছিকে নাকি একেবারে পকেটে ঢুকিয়ে নিয়েছিস। কংগ্রাটস ব্রো, কংগ্রাটস কংগ্রাটস। আর প্রফেসর মুখার্জি তো বলাই শুরু করেছেন যে সুজন ইজ আওয়ার নেক্সট নোবেল লরিয়েট।
তো একদিন খাইয়ে টাইয়ে দে, কি করছিস? এরপরে তো সেলিব্রিটি হয়ে গেলে আর তোকে খুঁজেই পাওয়া যাবে না। তো একদিন প্রাণের বন্ধু দেবাদিত্য ওরফে দেবুকে দেখে সুজনের মুখে একটা আকর্ণ বিস্তৃত হাসি ফুটে উঠতে গিয়েও মিলিয়ে যায়। মন মেজাজ ভালো নেই ব্রো, ফালতু বকে বেকার ঝাঁটটা জ্বালাস না প্লিজ। সুজন প্রেসিডেন্সির ছাত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোতেই প্রথম 5-এর মধ্যে র্যাঙ্ক ছিল ওর। হাওড়ার এক এদো গলিতে জন্মানো অসামান্য প্রতিভাবান ছেলেটিকে স্কুল কলেজের মাস্টারমশাইরা অত্যন্ত স্নেহ করতেন। তারাই সুজনকে বটগাছের মতো আগলে আগলে রেখে এতদূর পৌঁছে দিয়েছেন। দেবাদিত্যর গল্পটা আবার একেবারে উল্টো। একমাত্র রেজাল্টের ব্যাপারটা ছাড়া সাউথ কলকাতার এক নামী ব্যবসায়ীর ছেলে সে। বাপের টাকার লেখাজোখা নেই, তার ওপর টানা টানা চোখ, টকটকে ফর্সা গায়ের রং, টিকালো নাক আর নিয়মিত জিমে যাওয়া স্বাস্থ্যের অধিকারী এই ছেলেটি রূপে একেবারে রাজপুত্র। শুধু রূপে কেন, শত্রুদের মুখে ছাই দিয়ে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মারকাটারি রেজাল্ট করেছে। তার গ্র্যাজুয়েশন ও মাস্টার্সের রেজাল্টও রীতিমতো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। দেবাদিত্য আর সুজন দুজনে নেট কোয়ালিফাই করা জুনিয়র রিসার্চ ফেলো। বছর দুয়েক আগে দুজনে একই দিনে সল্টলেকের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে জয়েন করে। দুজনেই এক্সপেরিমেন্টাল পার্টিকেল ফিজিক্স নিয়ে গবেষণারত। প্রাণের বন্ধুর মনটা কোনো কারণে সত্যি খারাপ বুঝে দেবু একটা অন্য রাস্তা নেয়। তো সামনেই তো লং উইকেন্ড, কিছু করবি ভেবেছিস? গোজ হয়ে বসে থাকা সুজন উত্তর দেয় না। বোঝা যায় যে তার কোনো প্ল্যানই নেই। শোন ভাই, যদি তোর কোনো এঙ্গেজমেন্ট না থাকে তো আমার সঙ্গে একটু চেংমারি টি গার্ডেন যাবি? সেটা আবার কোথায়? আগে শুনিনি তো। আরে ওই তো শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে জয়গাঁও যাওয়ার পথে পড়ে। মালবাজার থেকে নাগরাকাটা, সেখান থেকে চেংমারি টি গার্ডেন ওই আধ ঘন্টার রাস্তা হবে। সব মিলিয়ে ধর না শিলিগুড়ি থেকে যেতে ওই ঘন্টা তিনিকের মতোই লাগবে। আর ব্যাপারটা হচ্ছে আমার ছোট মামা ওই চা বাগানের ম্যানেজার, বুঝলি তো। একটা ব্রিটিশ আমলের দুর্দান্ত আউট হাউস আছে ভাই, মানে পুরো ভিক্টোরিয়ান ফার্নিচার দিয়ে সাজানো। আর জায়গাটা একদম ভুটানের গা ঘেঁষে। অসম্ভব অসম্ভব টেস্টি মুরগি পাওয়া যায়। আর তার সাথে তো কড়া করে হুইস্কি আছেই। হ্যাঁ, আর চারদিকে সিনিক বিউটি ভাই, তুই পাগলা হয়ে যাবি, জাস্ট পাগলা হয়ে যাবি। বলছিস আমরা গেলে তোর মামার কাজকর্মে কোনো অসুবিধা হবে না? আরে না না, এখন তো চা পাতা তোলা বন্ধ হয়েছে, এই হপ্তাহ দুয়েক হলো। কাজ মোটামুটি শুরু হবে আবার সেই অক্টোবরের শেষে। আর তাছাড়া মামাও তো ওখানে এখন নেই, ওই কি মালিক টালিকের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছে। তার মধ্যেই ওখানে কি একটা ছোটোখাটো বাওয়াল হয়েছে নাকি, আমাকে বললো। ওই চা বাগানের কুলি কামিনগুলো কি একটা দেখে ভয় টয় পাচ্ছে। গিয়ে দেখে আয় তো বুবলা। ব্যাস, আমিও একবারে প্রস্তাবটা লুফে নিলাম। এই ছোট বাগান, বেশি লোকজনও নেই, এখন তো ফাঁকা বললেই চলে। দিন চারেকের মামলা ভাই, যাবো আর আসবো। চ চ চ যাবো, চ। ফ্লাইটের খরচাটা তুই দিবি তো? দেবুর থাপ্পড়টা এড়াতে টেবিলের নিচে অনেকটা ডাক করতে হয় সুজনকে। জঙ্গলটা প্রায় আধা আধি সাফ হয়ে এসেছে। মেশিন চালিত বড় বড় চেঞ্জগুলো এক একটা করে গাছ কাটছে, আর বুলডোজারগুলো সেসব গাছের গুঁড়ি টেনে নিয়ে জমা করছে জঙ্গলের এক পাশে। এসব গুঁড়ি পরে কাঠ চেলাই কলে চলে যাবে। তারপর সেখান থেকে কাঠের কারখানায়। একটা ঘোড়া নিম গাছের নিচে চেয়ারে বসে অলস ভঙ্গিতে চারিদিকে এসবই নজর রাখছিলেন মধ্য 40-এর একজন মানুষ। ভালো করে চেয়ে দেখলে বোঝা যায় যে তার আপাত ঔদাসীন্যের আড়ালে একটা সতর্ক কাঠিন্য আছে। ছিপছিপে পেটায় চেহারা, সুগঠিত পেশি আর মুখে কর্তৃত্বব্যঞ্জক ভাব দেখে বোঝা যায় যে ইনি কোনো সামান্য লোক নন। একটা ঝুড়ি নামানো বটের আড়ালে দাঁড়িয়েছিল অভিরাম। এখানে হচ্ছেটা কি? সে হচ্ছে গিয়ে এই এলাকার অবিসংবাদী দাদা। সে অবধি জানে না কিসের প্রজেক্ট, কেন প্রজেক্ট, কোথাকার প্রজেক্ট। এমনকি গডফাদার পালবাবু অবধি ঠিকঠাক কিছু জানাননি তাকে। কথাবার্তা অন্তত এটুকু বুঝেছে সে যে পালবাবুও তার মতন এই ব্যাপারে অন্ধকারেই রয়েছেন। অভিরাম বেসরা, পালবাবু নয়। তার একটা উচ্চাসা আছে, পলিটিক্সে তার একটা কেরিয়ার আছে। এখানে কি হচ্ছে সেটা ঠিকঠাক না জানলে তার পেটের ভাত হজম হবে না। কিছুক্ষণ পর
লিডার গোছের একটা ঘেঁষরুদের বাকিদের চলে যেতে বলল। অভিরাম কাটা হয়ে রইল। বটের ঝুড়ির মধ্যে আরো ঘন হয়ে সেঁধিয়ে গেল সে। জায়গাটা ফাঁকা হওয়ার পর লিডার গোছের লোকটা ঘেঁষুরেদের সর্দার ও আরেকজন জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। অভিরাম এদিক ওদিক তাকিয়ে থেকে বেরিয়ে এলো আড়াল থেকে। তারপর সম্পূর্ণ অন্য একটা রাস্তা ধরল সে। এই এলাকার ছেলে অভিরাম, তার ওপর অবাধ্য দামাল ছেলে বলে ছোটবেলা থেকেই তার একটা কুখ্যাতি ছিল। এই জঙ্গলের প্রতিটি সুড়ি পথ, প্রতিটি গোপন আস্তানা, প্রতিটি ঝোপঝাড় তার চেনা। এবং সে যদি খুব ভুল না হয়, যদি তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সংকেত না দিয়ে থাকে, তবে সে জানে যে ওরা কোথায় যাচ্ছে। ওরা যাচ্ছে আটকোনার থানে, যেখানে ওদের যাওয়া বারণ, ভীষণভাবে বারণ। চেংমারি টি গার্ডেন যখন এসে পৌঁছয় সুজন আর দেবু, তখন প্রায় বিকেল। দেবুর মামার ইনোভাও আগেই হাজির ছিল জলপাইগুড়ি রেল স্টেশনে। ড্রাইভার নেপালি, নাম বাজ বাহাদুর থাপা। দেখা হতেই একগাল হেসে বলল, हमको बाजू बुलाइएगा साहब। বলেই ঝটপট ওদের লাগেজ ডিকিতে তুলতে লাগলো সে। ওরা যখন রওনা দিল তখন প্রায় 11টা। লাঞ্চটা ওরা সারল মালবাজারের ট্যুরিস্ট লজের রেস্তোরাঁয়। এখানেই দেবু প্রথমবারের জন্য লক্ষ্য করল লোকটাকে। একই টেবিলে তাদের উল্টো দিকে বসেছিল লোকটা। সাধারণ মধ্যবয়স্ক বাঙালি যেমন হয় তেমনই। বছর 35 বয়স, মাথায় অল্প চুল, হালকা একটা ভুঁড়ি, পরনে একটা হাফ হাতার শার্ট, ঢলঢলে ট্রাউজার আর চপ্পল। এক ঝলক দেখলেই নির্বিবাদী নির্বিরোধী বাঙালি ভদ্রলোক ছাড়া অন্য কিছু মনে হওয়া অসম্ভব। তবে দেবুর দৃষ্টি আকর্ষণ করলো একটা অন্য জিনিস। ভদ্রলোক ভাত ডাল মেখে খাওয়া শুরুর আগে বিড়বিড় করে কি একটা বললেন। তারপর প্রথম গ্রাস মুখে তুললেন। মন্ত্র বললেন নাকি? খেতে খেতে প্রশ্নটা সেই ভদ্রলোকের দিকে ছুঁড়ে দেয় সুজন। ভদ্রলোক চিবোতে চিবোতে এদিকে তাকিয়ে একটু অল্প হাসলেন। তারপর গ্রাস শেষ হলে খানিকটা লজ্জিতভাবে বলেন, ওই আর কি, ছোটবেলার অভ্যেস। বাবা শিখিয়ে গিয়েছিলেন। প্রথম গ্রাস মুখে দেওয়ার আগে খাওয়ারও মন্ত্র হয়? বাবা, ইন্টারেস্টিং। কিন্তু মন্ত্রটা কি জানতে পারি? কিছুক্ষণ চুপ করে বসে থাকেন ভদ্রলোক। তারপর চাপা কিন্তু পরিষ্কার উচ্চারণে বলে ওঠেন, ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মগ্নো ব্রহ্মণাহুত ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এটা হজম হওয়ার মন্ত্র নয় তো? না, হজমের মন্ত্র নয়। যে ব্রহ্ম থেকে এই মায়াময় বিশ্ব সৃষ্ট, যে ব্রহ্ম সর্বভূতে পরিব্যাপ্ত, যে ব্রহ্ম আমাদের উৎপত্তি ও বিলয়ের কারণ স্বরূপ, তাকে স্মরণ করা। ধরে নিন ঈশ্বরকে ধন্যবাদ জানানো, থ্যাঙ্কস গিভিং এর মতন। দাদা এখানকারই লোক নাকি? হ্যাঁ ভাই, চাকরি সূত্রে আপাতত এখানেই আছি। তুমি করেই বলছি, কেমন? দেখে মনে হচ্ছে তোমার বয়স ছোটই হবে। কিছু মনে করলে না তো? আরে না না, মনে করার কোনো প্রশ্নই নেই। আমরা আপনার ভাইয়ের বয়সই হব। স্বচ্ছন্দে তুমি বলুন। তা দাদার কি করা হয়? এই সামান্য শিক্ষকতা করি আর কি। নাগরাকাটার একটা স্কুলে বাংলা আর সংস্কৃত পড়াই। আচ্ছা, সংস্কৃতের টিচার, তাই আপনার এত উচ্চারণ ভালো। এ আর এমন কি, ওই বাপ ঠাকুরদা যেটুকু শিখিয়ে গেছিলেন সেটুকুই ভাঙিয়ে যা চলছে। তা তোমরা এখানে কি মনে করে? ওই লাল ঝামেলা দেখতে নাকি? দেবু আর সুজন দুজনে মুখ চাওয়াচাই করে। কই, দেবুর মামা তো লাল ঝামেলা নিয়ে কিছু বলেননি। আর লাল ঝামেলাটাই বা কি বস্তু? খাওয়া শেষ করে নিচে নেমে দেবু আর সুজন একটা করে সিগারেট ধরায়। ভদ্রলোক পকেট থেকে একটা স্টিলের ছোট্ট ডিব্বা আর তার থেকে একটা পান বের করে মুখে দেন। তোমরা চেংমারি টি গার্ডেন যাচ্ছ তো? ওরই উত্তরে কয়েক কিলোমিটার দূরে একটা বস্তি আছে, ওটারই নাম লাল ঝামেলা বস্তি। সেখানেই চা বাগানের মদেশিয়া কুলিকামিনদের বাস। তো সেখানে কোনো ঝামেলা হয়েছে নাকি? দেবুর মামা বলে দেননি যে চেংমারি টি গার্ডেনে ঠিক কী বাওয়াল হয়েছে। আসার আগে ওর সঙ্গে সুজন একবার কথা বলেছিল বটে, তাতে বরং এটাই বোঝা গেছিল যে উনিও ঠিকঠাক জানেন না ব্যাপারটা কি।
ইনি কি সেই নিয়ে কিছু বলছেন? যাচ্ছ তো ওখানে, গিয়েই দেখবে না হয়। আজ চলি ভাই, কেমন? আলাপ করে ভারী ভালো লাগলো। আচ্ছা, আপনি তো ওইদিকেই যাবেন, আপনাকে তাহলে নামিয়ে দিই কোথাও। আরে না না, তার দরকার হবে না। মালবাজারে আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে তবেই ফিরব। তা তোমরা ওখানে থাকবে তো কিছুদিন নাকি? আশা করি দেখা হয়ে যাবে। নমস্কার করেন ভদ্রলোক, তারপর হাঁটা লাগান। এই যা, তেইশ লোকটার নামটাই তো জানা হলো না। সুজন এক দৃষ্টে তাকিয়েছিল লোকটার যাওয়ার পথের দিকে। হাতের সিগারেটটা শেষ হয়ে যেতে এক টুসকিতে সেটা দূরে ফেলে দিয়ে দেবুর পিঠ চাপড়ে দেয় সে। চল চল চল, এখন না বেরোলে আবার দেরি হয়ে যাবে। লোকটা তো কাছে পিঠেই থাকে বললো, দেখা হলেও হয়ে যেতে পারে, তখনই না হয় নাম ধাম ধরে জেনে নিবি। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তিনজনে যে জায়গায় এলেন সেটা জঙ্গলের একেবারেই নির্জন একটা অংশ। দেখলেই বোঝা যায় যে এখানে মানুষের হাঁটা চলা একেবারেই নেই। বড় হাসুয়া আর কাটারি দিয়ে ঝোপঝাড় আর গাছের ডালপালা কাটতে কাটতে কোনো মতে এখানে আসতে হয়েছে। সতর্ক ছিলেন দলনেতা। এ অঞ্চলে সাপের উপদ্রব খুব। কেউটে আছে, কালাচ আছে, আছে চন্দ্রবড়া, করাইত, আর রাজগোখরোর সঙ্গে দেখা হয়ে গেলে তো কথাই নেই। উদ্দিষ্ট জায়গাটিতে এসে দাঁড়াতেই দলনেতা লোকটি খেয়াল করলেন যে জায়গাটা শুধুমাত্র নির্জন তাই নয়, অস্বাভাবিক রকমের নিস্তব্ধও বটে। মানুষ কেন, কোনো জীবজন্তুর আওয়াজও শোনা যাচ্ছিল না। আর ঠিক তখনই ব্যাপারটা অনুভব করা শুরু করলেন তিনি। তার মাথার ভিতরে এক আশ্চর্য বোধ যেন ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছিল। সমস্ত শরীর জুড়ে জেগে উঠছিল এক অব্যক্ত অনৈচ্ছিক সতর্কতা। যেভাবে বর্ষার জল পেয়ে মাটির শরীর জুড়ে জেগে ওঠে বন্য ঘাসের দল, ঠিক সেইভাবে এই বোধ সামুদ্রিক শ্যাওলাদের মতো চারিয়ে যাচ্ছিল তার সমগ্র সত্তায়। ভেতরে ভেতরে নিজের অজান্তেই উত্তেজিত হয়ে উঠছিলেন মানুষটি। এ যদি দৈবের নির্দেশ না হয়, তাহলে দৈব জিনিসটি কি? তিনি তো চাকরি ছেড়ে দিয়ে নর্থ বেঙ্গলে এসে এই মিশন শেষ করার প্রস্তুতি নিয়েই ফেলেছিলেন। আজোবার ডায়েরি অনুযায়ী সময় শেষ হয়ে আসছিল দ্রুত। তার মধ্যে এই মিশন তাকে শেষ করতেই হতো। কিন্তু সেই একই জায়গায় সে অমন হাই প্রোফাইল, এক্সট্রিমলি হাই সিকিউরিটির একটা প্রজেক্ট হবে, আর চাকরি ছাড়তে যাওয়ার দিনই এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ করে তাকেই পাঠানো হবে। একে তিনি স্বপ্নেও ভেবেছিলেন। নিজের অজান্তেই তার ডান হাতটা বুকের বাঁদিকে উঠে এলো। বুকের ধুকপুকুনিটা হাতুড়ির মতো ঘা মারছিল তার বুকে। জায়গাটির সামনে একবার দাঁড়ালেন তিনি। তারপর কার যেন অলঙ্ঘ নির্দেশে নিজের অজান্তিতেই তার মাথাটা উত্তর দিকে ঘুরে গেল। ওই তো পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। পশ্চিম দিকে ডায়না নদী, ওদিক থেকেই এলেন তারা। পেছন দিকে অর্থাৎ দক্ষিণেও ডায়না নদীর বাঁক, আর ডান দিকে মানে পূর্ব দিকে ওই তো একটা বট আর অশ্বত্থের মাঝখানে একটি পত্রহীন তাল গাছ, ঠিক যেমনটি লেখা ছিল আজোবার লেখা ডায়েরিতে, যা দেখে নাকি চেনা যাবে সেই জায়গাটিকে। এই তাহলে সেই অষ্টভুজ ক্ষেত্র। সামনের দিকে তাকালেন তিনি। ছোট্ট এক ফালি জমি এক টুকরো রুমালের মতো পড়ে আছে জঙ্গলের মধ্যে। চোখের আন্দাজে মনে হলো সাইজে 10 ফুট বাই 12 ফুট মতো হবে। প্রথমেই নজরে পড়ে যে জমিটা আশ্চর্যজনকভাবে ন্যাড়া, মানে একেবারে ন্যাড়া। গাছপালা দূরে থাক, একটা ঘাস অবধি গজায়নি। মনে হচ্ছে জঙ্গল বাড়তে বাড়তে এইখানে এসে কার আদেশে হঠাৎ করে থেমে গেছে। যে ঘেঁষুরেটি খোঁজ এনেছিল তার পায়ের কাছে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল একটি দেশি কুকুর। তার ভাবভঙ্গিতে ভয়ের ছাপ স্পষ্ট। বারবার যে তার মালিকের প্যান্ট ধরে অন্যদিকে টেনে নিয়ে যেতে চাইছে। বার দুয়েক ধমক খাওয়ার পর মালিকের দু পায়ের মধ্যে গুটিসুটি মেরে বসে রইল সে। চোখ সরু করে জায়গাটার আকার বোঝার চেষ্টা করলেন দলনেতা মানুষটি। আজোবা যা লিখে গেছিলেন সেই লক্ষণগুলি খুঁজে পাওয়া যাচ্ছে কি?
একটু চেষ্টা করতেই মাটির বুকে প্রায় মিলিয়ে যাওয়া দাগগুলো ধীরে ধীরে একটা জ্যামিতিক ডায়াগ্রামের আকার ধরে তার চোখের সামনে ফুটে উঠল। এখন তিনি তার চোখের সামনে এমন 3টি ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছেন যারা পরস্পরকে 45 ডিগ্রি কোণে কেটেছে। তাতে ফুটে উঠেছে একটি অদ্ভুত নকশা, একটি 8 কোণা বিশিষ্ট তারা। শুধু তাই নয়, অ্যাডভান্স ম্যাথসের ছাত্রের শিক্ষিত চোখে ধরা পড়ে গেল নকশার আসল প্যাটার্নটি। এটা একটা অক্টাগ্রাম। না, শুধু অক্টাগ্রাম নয়, এটি একটি আইসোটক্সল অক্টাগ্রাম, ঠিক যেমনটি আঁকা ছিল আজোবার ডায়েরিতে। হাত পা কাঁপতে শুরু করেছিল তার। কোনো মতে নিজেকে সামলে পিছনে ফিরলেন। তারপর যে ঘেঁষুরেটি জায়গাটির খোঁজ নিয়ে এসেছিল তাকে প্রশ্ন করলেন, इस जगह का पता कैसे चला? शेरू भाग गया था हुजूर। वो जंगल में एक तो नेवला का पीछा करते करते उसी को ढूंढते ढूंढते इधर तक पहुंचा। शेरू कौन? वो शेरू मेरा कुत्ता हुजूर, मेरा कुत्ता। आप लोग चले जाइए, हम थोड़ी देर बाद आएंगे। लेकिन हुजूर, रास्ता पता नहीं चलेगा तो कैसे आएंगे आप? पता चल जाएगा, आप सोचिए मत। जैसे मैंने बोला वैसे ही कीजिए। 5 दिन के अंदर ये पूरा एरिया मुझे साफ सुथरा चाहिए। कल से एक्स्ट्रा 10 नहीं 20 लोग मिल जाएगा आपको, ठीक है? লোক দুটো মাথা নেড়ে চলে গেল। গাঢ় নৈঃশব্দ নেমে এলো জায়গা জুড়ে। চারিদিকে একবার তাকিয়ে নিলেন মানুষটি। কেউ কোথাও নেই জেনে নিশ্চিত হয়ে ধীরে ধীরে সমগ্র ক্ষেত্রটিকে প্রদক্ষিণ করতে শুরু করলেন তিনি। 3 পুরুষের অপেক্ষা বোধহয় এবার শেষ হতে চলেছে। তবে হাতে সময় আর বেশি নেই। 48 ঘন্টা আছে, মাত্র 48 ঘন্টা। ক্যালেন্ডার তাই বলছে, অর্থাৎ ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন তিনি। 5 মিনিট বাদে ফেরার রাস্তা ধরলেন সেই মানুষটি, যাকে এই গুরুত্বপূর্ণ মিশনের সর্বে সর্বা করে পাঠানো হয়েছে। তিনি রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংসের উজ্জ্বলতম নক্ষত্র মেজর রাহুল আকাশ রাও মাত্রে। খানিকক্ষণ বাদে একটু দূরের টিলা থেকে আর একটা ছায়া সরে গেল। অভিরাম বেসরার মনে কু ডাকছিল খুবই। এই লোকটার হাব ভাব ভালো ঠেকছে না। ঝামেলাটা যত ছোট মনে হয়েছিল তত ছোট নয়। দেবুর মামা বৃথাই ভেবেছিলেন যে ওরা সামাল দিতে পারবে। বোধহয় তিনিও ব্যাপারটার গুরুত্ব ততটা বোঝেননি, অথবা তাকে সঠিক খবর দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরেই চা বাগানের শ্রমিক কর্মচারীরা নিখোঁজ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই শ্রমিকদের নিখোঁজ হওয়ার ব্যাপারটা তেমন বড় কিছু নয়। এককালে অবাধ্য শ্রমিকদের গুম করার অনেক উপায় জানতেন মালিকপক্ষের লোকজন। এখন সেসবের চল নেই বটে, কিন্তু তাতেও বিপদ কমেনি খুব একটা। চা বাগানের মাঝে বৃষ্টির জল বসে যাওয়ার জন্য গভীর নালা কাটা থাকে। সেখানে মাঝে মাঝে আশ্রয় নেয় গর্ভিণী পাহাড়ি চিতা। তাদের হাতেও কম লোক মরে না। এছাড়া আশেপাশের গাঁয়ের ছোকরা বা ছোকরির সঙ্গে ছুটকো আশ্রয় মহব্বত জমে উঠলে জোরে পালিয়ে যাওয়া তো আছেই। সেগুলো চেংমারি বা আশেপাশের চা বাগানের শ্রমিকদের গা সওয়া। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। প্রথম ঘটনাটা ঘটে কয়েক সপ্তাহ আগে। বুধন মাহাতোর বউ শেরালি গিয়েছিল কেরোসিন আনতে। তখন একটু রাত হয়েছে। এসব কেনাকাটি সচরাচর বুধনেরই করার কথা, কিন্তু সেদিন সন্ধেতে মাদারিহাট থেকে তার শালাবাবু এসেছিল দিদির সঙ্গে দেখা করতে। ঘণ্টাখানেক পরেও শেরালি না ফেরায় শালা জামাইবাবুর টনক নড়ে। মেয়েটা গেল কোথায়? প্রথমে বুধনের সন্দেহ হয় শালি পাশের বস্তির যোগেনের সঙ্গে পালিয়ে যায়নি তো। কিন্তু যদি পালাবাড়ি হয় তবে সোনা দানা টাকা পয়সা আছে, সেসব নিয়ে রাতে পালাতে পারত। কেরোসিনের ডিব্বা হাতে কেউ পালিয়েছে বলে আজ অবধি এ বস্তিতে কোনো খবর নেই। 2 দিন ধরে গরু খোঁজা করা হয়। সেই সার্চ পার্টিতে যোগেন নিজেও ছিল। মায়ের নামে কিরে কেটে যোগেন বলে সেরালিকে সে নিজের বোনের মতো দেখত, অন্য কিছুর কথা ভাবতেই পারে না। তন্ন তন্ন করে 2 দিন খোঁজার পর সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, থানার বড়বাবু অবধি গা করছেন না, তখন হারিয়ে গেল বস্তির সবচেয়ে পুরনো লোক ঘনরাম মান্ডি। ঘনরাম নিখোঁজ হওয়াতে বেশ শোরগোল পড়ে গেল চারিদিকে। স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে নড়ে চড়ে বসতে বাধ্য হলো পুলিশ। স্থানীয় লোকেরা উদ্বিগ্ন হয়ে উঠল। উঠতি নেতা অভিরাম বেসরা
এই মৌকাটাই খুঁজছিল। বড়বাবুর থাপ্পড়ের এত বড় জবাব দেওয়ার সুযোগ পাবে সে? একদিন থানা ঘেরাও হলো। অভিরাম চোঙা হাতে নতুন বড়বাবুর অপদার্থতার ব্যাপারে একখানি বেশ চোখা চোখা বাক্যবান সমৃদ্ধ জ্বালাময়ী ভাষণ পেশ করল। অভিরাম এই এলাকার জনপ্রিয় লোক, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কন্ট্যাক্ট পয়েন্টও বটে। শাসক দলের হয়ে লাল ঝামেলা বস্তির ভোট সেই ম্যানেজ করে দেয়। খবর পৌঁছল শিলিগুড়ি অবধি, কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসার আগেই ঘটে গেল আর একটা অঘটন। ঘনরাম হারিয়ে যাওয়ার ঠিক 5 দিনের মাথায় হারিয়ে গেল অভিরাম বেসরা নিজে। ডায়না নদীর অন্য পারে ছোট একটা কটেজ, নাম সোনার বাংলা। এমনিতে ট্যুরিস্টদের ভিড়ে কটেজটা সদা সর্বদাই জমজমাট হয়ে থাকে। উত্তরবঙ্গ তো বটেই, সিজন টাইমে সুদূর কলকাতা থেকেও শৌখিন পর্যটকদের দল ভিড় জমান এখানে। কিন্তু গত 3 মাস ধরে পুরো কটেজটা গভর্নমেন্টের পক্ষ থেকে বুক করে রাখা হয়েছে। সেখানে শুধু সরকারের উচ্চপদস্থ অফিসারের আনাগোনা। শুধু তাই নয়, পুরো কটেজ জুড়ে উচ্চ পর্যায়ের সিকিউরিটি মজুদ 24 ঘন্টায়। কটেজের মালিক দেবাশিস বারিকের সঙ্গে বসে আড্ডা জমাবার চেষ্টায় ছিল অভিরাম। যে কয়েকজন এই কটেজের মালিকের সঙ্গে সরাসরি আড্ডা জমাতে পারে, অভিরাম তাদের মধ্যে একজন। বলি, এখানে হচ্ছেটা কি দাদা? দুটো লোক হারিয়ে গেল, সে নিয়ে পুলিশের কোনো উচ্চবাচ্য নেই। কাল শিলিগুড়িতে পার্টি অফিসে ফোন করেছিলাম, পালবাবুও চুপ করে বসে থাকতে বলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি না ভাইয়া, তবে কয়েকদিন ধরে অফিসাররা খুব চিন্তায় রয়েছে। ঘন ঘন খুব মিটিং হচ্ছে। দিদি থেকে গভর্নমেন্টের উঁচু লেভেলের সব লোকজন আসছে, আর্মির বড় বড় অফিসাররাও আসছে। ছোটোখাটো কিছু নয়, সে বেশ বড় সড়ো আকারের কিছু একটা ঝামেলা বোধহয় বেঁধেছে। ও তোমার আবার বোঝাবুঝির বাইরে গো। তোমার সঙ্গে ওদের কোনো আলোচনা হয় নাই নিয়ে? আর আলোচনা? সামান্য হাই আলোর বাইরে কথাই বলে না, তো আবার আলোচনা? আচ্ছা, একটা কথা বলো তো দাদা, তোমার মনে হয় না ওই যন্তর মন্তরের সঙ্গে এইসব লোক হারিয়ে যাওয়ার কোনো কানেকশন থাকতে পারে? আমি জানি না ভাইয়া, শুধু এইটুকু জানি যে এখানে নাকি কিসব সায়েন্সের পরীক্ষা টরীক্ষা হচ্ছে। সে নাকি হেভি সিরিয়াস জিনিস। এত সিকিউরিটির দাম জাম সেই জন্যেই। সেই যে যন্ত্র থেকে লোকজন হাবিস হয়ে গেল না, তার উপর থেকেই তো বাবুদের এত ছটপটানি। এখন কে যে কোথায় সায়েন্সের কি গ্যারাকল করে রেখেছে সে আমি কি করে বলি বলো তো? এত খবর তুমি জানলে কি করে? এমাত্র যে বললে তোমার সঙ্গে নাকি হাই হ্যালো ছাড়া কোনো কথাই হয় না। সে তো বলেই না, তবে সে লোকটাকে এরা কুক হিসেবে রেখেছে না। সেই একদিন মাল খেয়ে বলে ফেলেছিল আমায়, মাতালদের কাজ কারবার তো জানোই। মাতাল লোকটাকে ফেলে চলে আসছিল অভিরাম। কটেজের ভেতরের রাস্তা উঠছে না। ঢোকার সময় ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশেষ ডিজিটাল অ্যাক্টিভেটেড কার্ড, যেটা ওর চোখের মনির ছবির সঙ্গে লিঙ্ক করা আছে। এই কটেজের যে কোনো সিকিউরিটি যে কোনো সময় সেটা দেখতে চাইতে পারে, এবং তার চোখে বিশেষ টর্চের আলো ফেলে সেটার আসল না নকল সেটা যাচাই করতে পারে। মিললে ভালো, না মিললে যে কি সেটা অভিরাম নিজেও জানে না। তবে সেটা যে খুব সুখকর হবে না, অন্তত সেটুকুও খুব ভালো করেই বোঝে। দেবাশিস তার ঘর থেকে কটেজের গেটটা একটু দূরে, মাঝখানে একটা ছোট ফোয়ারা মতো আছে। রাস্তাটা তার পাশ দিয়ে ঘুরে যায়। এখন অবশ্য ফোয়ারাটা বন্ধ, শুনশান রাস্তা। আকাশে আধখানা চাঁদ উঠেছে, দিব্যি ফুরফুরে হাওয়া। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে চিন্তাগ্রস্তভাবে হাঁটছিল অভিরাম। অনেক চিন্তাভাবনা করেও কিছুতেই হিসেব মেলাতে পারছিল না সে। কিসের সায়েন্সের পরীক্ষা হচ্ছিল যন্তর মন্তরে? তার এত গোপনীয়তা কিসের? কেন তাকে পালবাবু চুপ করে থাকতে বলেছে? লোকগুলো হারিয়ে যাওয়ার পরেও কোনো পুলিশ কেস হচ্ছে না কেন? যন্তর মন্তরে এত সিকিউরিটি কিসের জন্য? সেদিন ওই লিডার গোছের লোকটা জঙ্গলের ভেতরে গিয়ে কি করছিল? ফোয়ারার কাছাকাছি আসতেই একটা ভুক ভুক আওয়াজ শুনে থমকে গেল অভিরাম। সিকিউরিটির ওই বাঘাটে কুকুরগুলো নাকি? রটওয়েলের না কি যেন নাম। এক একটা কুকুর দিনে কিলোখানেক করে পাঁঠার মাংস খায়। কি ভয়ঙ্কর চাহনি বেটাদের, দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। এদিক ওদিক দেখে অভিরাম বুঝল আশপাশে কেউ নেই। তাহলে তো আরো মুশকিল। কুকুরটা ছাড়া আছে নাকি? তাহলে তো আরো চিন্তা। ঘাড়ের ওপর একবার এসে পড়লে আর দেখতে হবে না।
এক কামড়ে টুটি ছিঁড়ে নিতে পারে সালারা। ফের সেই ভুক ভুক আওয়াজ। কানটা খাড়া করলো অভিরাম। আওয়াজটা ফোয়ারার ভেতর থেকে আসছে না? একটু একটু করে এগিয়ে ফোয়ারার ভেতর উকি দিল অভিরাম। প্রথমে কিছু নজরে পড়ল না ওর। কোনো কুকুর কেন, কোনো প্রাণী নেই ওখানে। ফোয়ারার ঘন কালো জল জমে আছে নিচটায়, আর কিছু নেই। আওয়াজটা তাহলে কে করলো? খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর অভিরামের মনে হলো ফোয়ারাটার জলে যেন একটা সূক্ষ্ম কম্পন শুরু হয়েছে। তীর তীর করে কাঁপছে জলের উপরিভাগ। জলটা কাঁপছে কেন? ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল অভিরাম। কম্পন বাড়তে থাকলো ক্রমশ। এবার তার সঙ্গে জলের মধ্যে ছোট ঘূর্ণি তৈরি হতে লাগলো। প্রথমে ধীরে, তারপর বেগ বাড়তে লাগলো ঘূর্ণিগুলোর। ক্রমে বড় হতে হতে একে অন্যের সঙ্গে মিশে যেতে লাগলো ওরা। নড়তে পারছিল না অভিরাম। কে যেন তার পা দুটোকে গেঁথে দিয়েছিল সেখানে। হঠাৎ করেই যেন ঘূর্ণিগুলোর বেগ ধীর হয়ে আসতে থাকলো। যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমনি হঠাৎ করে থেমে যেতে লাগলো জলের ঘূর্ণন স্রোত। আবার শান্ত হয়ে এলো জলের উপরিভাগ। এবার ধীরে ধীরে জলের মধ্যে কার যেন একটা অবয়ব ফুটে উঠতে লাগলো। মোহগ্রস্তের মতো দাঁড়িয়ে সেদিকে তাকিয়েছিল অভিরাম। কার মুখ? সিংহের মতো কেশর ফুলিয়ে কে দাঁড়িয়ে আছে জলের অতলে? ও কার ছায়া? একবার আকাশের দিকে তাকালো অভিরাম। নিশ্চিন্ত নির্মল আকাশ। কোথাও কোনো বাধা বন্ধ নেই, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই, কোনো প্রাণ নেই। মাথা নিচু করল অভিরাম। ঠিক তার সামনে সিংহের মতো কেশরওয়ালা একটি মস্ত বড় কুকুর দাঁড়িয়ে। আর্তচিৎকার করার অবকাশও পেল না অভিরাম। দুই থাবায় তাকে টেনে ধরে অতল জলে ঝাঁপ দিল সেই কাল ভৈরব। কথা হচ্ছিল ডায়না নদীর পাড়ে একটা বড় পাথরের ওপর বসে। দেবু, সুজন আর সেই মালবাজারের ট্যুরিস্ট লজে আলাপ হওয়া বাংলা টিচার। এতক্ষণে অবশ্য ভদ্রলোকের নাম জেনে নিয়েছে ওরা। আমাকে কৃষ্ণদা বলেই ডেকো ভাই, এরাও তাই বলে। আসল নাম একটা আছে বটে, তবে সেটা আমি নিজেও খুব একটা মনে রাখি না। ছোটবেলা থেকেই কেষ্টা শুনতে শুনতে এমন অভ্যেস হয়ে গেছে যে চট করে সেই নামে কেউ ডাকলে প্রথমে বুঝতেই পারি না আমাকে ডাকছে বলে। ওরা কেন এসেছে এখানে সে কথাটাও ভদ্রলোককে জানিয়েছে দুজনে। যে অবস্থা তাতে একজন স্থানীয় মানুষকে পাশে রাখা ভালো। আর সকালেই দুজনে বেরিয়ে এসেছিল ব্যাপারটা সরেজমিন তদন্ত করে দেখবে বলে। টি গার্ডেন এখন প্রায় ফাঁকা, কাজকর্ম পুরোপুরি বন্ধ। শুধু কয়েকজন সিকিউরিটি গার্ড, আউট হাউসের কেয়ারটেকার আর বাজ বাহাদুর ওরফে বাজু, এই একজনই রয়ে গেছে। এই কজনই রয়ে গেছে। শ্রমিকরা ডিউটিতে আসা বন্ধ করে দিয়েছে বেশ কয়েকদিন হলো। এই নিয়ে একটা চাপা থমথমে আবহাওয়া ছেয়ে আছে চারিপাশে। খবরটা মোবাইলে মামাকে জানাতে দেরি করেনি দেবু, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটা বড় ঝামেলা পেকে উঠেছে কলকাতায়। সেসব না সামলালে যা পেনাল্টি ধার্য হতে পারে তাতে চা বাগানটা উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেবুর মামা বলেছেন উনি দিন 4-5 আগে কলকাতা ছেড়ে নড়তে পারবেন না। তবে এই বলে আশ্বস্ত করেছেন যে ওপর মহল থেকে কলকাঠি নেড়ে স্থানীয় থানাকে এ ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। ওরা যেন যে করে হোক কয়েকটা দিন সামলে নেয়, বেশি ঝামেলায় না জড়ায়। বাকিটা তিনি এসে সামলে নেবেন। ওরা থানাতেও গিয়েছিল, বড়বাবু পাত্তাই দিলেন না। দুঃখিত, এই সমস্ত সেন্সিটিভ ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। এই ছিল তার উত্তর। থানা থেকে তাড়া খেয়ে দুজনে ডায়না নদীর দিকে আসছিল। নদীর ধারে দেখা হলো ভদ্রলোকের সঙ্গে। তিনিই ব্যাপারটা ওদের কাছে খোলসা করলেন। তারপর থেকে এই লোকজন একেবারে ঘাবড়ে গেছে, বুঝলে। হাতে ধরা ছোট লাঠিটা দিয়ে মাটিতে আঁক কাটতে কাটতে চিন্তিত স্বরে বললেন, পুলিশ যে কিছু করতে পারছে না তাই নয়, ইনফ্যাক্ট তাদের কিছু করতেই দেওয়া হচ্ছে না এই বিষয়ে। সে কি, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না মানে? 3-3টে লোক হাওয়া হয়ে গেল আর পুলিশকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না? কে কাজ করতে দিচ্ছে না, আর কেনই বা দিচ্ছে না? এর পেছনে একটা
মস্ত বড় রহস্য আছে। নদীর ওপারে ওই সাদা রঙের বিল্ডিংটা দেখেছো? দেখেছে দুজনেই। এই নির্জন অঞ্চলে এমন একটা পাকা বাড়ি দেখে ওরা অবশ্যই অবাক হয়েছিল। ওদিকে ভুটানের পাহাড়, সামনে তীরে পাহাড়ি নদী, আর পিছনে নীল আকাশ। তার মধ্যে গম্ভীরভাবে জেগে আছে সাদা রঙের দোতলা বাড়িটা। তার পেছনে আবার মস্ত বড় একটা ফ্যাক্টরি, একই চৌহদ্দির মধ্যে। হ্যাঁ, ওরা একবার ভেবেছিল গিয়ে দেখবে ওটা কার বাড়ি। আর এমন অদ্ভুত জায়গায় অতটা জায়গা নিয়ে এমন পাকা বাড়ি বানাবার মানেটাই বা কি? তবে সেসব দেখতে গেলে বিস্তর রাস্তা ঠেকাতে হবে। তারপর একটা কাঠের পুল পেরিয়ে তবেই ওপারে যাওয়া যায়। অতটা গিয়ে লাভ হবে কি না তারও নিশ্চয়তা নেই। তাই আপাতত সেই ইচ্ছায় ইতি দিয়েছে দুজনে। গেলেই যে ওখানে ঢুকতে পেতে তার কোনো মানে নেই, বড্ডশ্রম হতো। কেন বলুন তো? কারণ বাড়ির সামনে মিলিটারির কড়া পাহারা, তোমাদের কাউকে চৌহদ্দির মধ্যে আসতেই দিত না। মিলিটারি এখানে কেন? কারণ যে ঝড়ের রাতে যন্তর মন্তর অন্ধকার হয়ে গেছিল, ঠিক সেই রাত থেকেই লোকজনের নিখোঁজ হওয়া শুরু হয়। গভীর রাত, জঙ্গলের মধ্যে এক বিশেষ জায়গায় 10x12 সাইজের জমির 4 কোণে 4টে হ্যাজাক জ্বলছে। হ্যাজাক বলা ভুল, এক বিশেষ মিলিটারি গ্রেড ল্যাম্প, নাম কন্ট্রোলুমিনো। এই প্রোগ্রামেবল ল্যাম্পে প্রোগ্রাম সেট করে দিলে এক নির্দিষ্ট এলাকার মধ্যেই আলো ছড়ায়। তার বাইরে আলো প্রায় অদৃশ্য। মেজর রাহুল মাত্রে হাঁটু গেড়ে বসে পুরো জায়গাটাকে একবার জরিপ করে নিলেন। মনে মনে ছকে নিলেন পরের কর্মপদ্ধতি। পুরোটা শেষ করতে ঘন্টা 3 বেশি লাগার কথা নয়। পিঠের রুকস্যাকটা থেকে বেশ কয়েকটা আধুনিক যন্ত্রপাতি বার করলেন রাহুল। তার একটা হচ্ছে অ্যাডভান্সড সারফেস সোনার। মাটির নিচে 10 ফুটের মধ্যে কি কি লুকোনো আছে সেটা একটা মোটামুটি আইডিয়া দিতে পারে। এই যন্ত্রপাতিগুলো সবগুলো ব্যাটারি চালিত এবং বেশ অত্যাধুনিক খনন যন্ত্র বটে। আর রয়েছে একটা পুরনো ডায়েরি। ডায়েরির গায়ে বড় মমতা একবার হাত বুলিয়ে নিলেন রাহুল। এক নিরপরাধ সন্ন্যাসীর নিদারুণ মৃত্যু যন্ত্রণা মিশে আছে এই ডায়েরির পাতায় পাতায়। মিশে আছে বিশ্বাসঘাতক বন্ধুর প্রতি এক মরণোন্মুখ বন্ধুর সুতীব্র ঘৃণার আখ্যান। মিশে আছে এক খুনে গুপ্তচরের অন্তর্বেদনা, অনুশোচনার তীব্র দহন জ্বালা। আর মিশে আছে একটি 1000 বছরের পুরনো কাহিনী। বড় অদ্ভুত, বড় অবিশ্বাস্য, বড় আশ্চর্য সেই গল্প। এই ডায়েরিটা লেখার পরপরই পাগল হয়ে গিয়েছিলেন আজোবা। সারাদিন চুপ করে এক জায়গায় বসে থাকতেন। মুন্ডিত মস্তক, গেরুয়াধারী সন্ন্যাসী দেখলেই ঠকঠক করে কাঁপতে থাকতেন প্রবল আতঙ্কে। ডায়েরিটা পরম মমতায় নিজের বুকে তুলে নিলেন রাহুল। আজোবা যা করেছিলেন তার ক্ষমা নেই। গুপ্তচর দুনিয়াতে ডাবল ক্রসিং ঘৃণ্যতম অপরাধ হিসেবে বিবেচিত হয়। আর সেই ডাবল এজেন্ট যখন নিজের নিরপরাধ বিশ্বস্ত বন্ধুকে মর্মান্তিক নরক যন্ত্রণার মধ্যে ঠেলে দেয়, তখন স্বয়ং ঈশ্বরও সেই অপরাধ ক্ষমা করে না। তবুও রতনলাল মাত্রে তার ঠাকুরদা। পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করার কিছু দায়িত্ব তো বর্তায় রাহুলের কাঁধে, বর্তায় না? চটপট অ্যালুমিনিয়ামের ডান্ডার কয়েকটা টুকরো পরপর ফিট করে 4টে ফুট 6 ডান্ডা বানালো রাহুল। জমিটার চারিদিকে লাগিয়ে দিলেন সেগুলোকে। সারফেস সোনারের অপারেটিং মডিউলটা হাতে নিয়ে বসে কন্ট্রোল প্যানেলটা অন করলেন। সঙ্গে সঙ্গে প্রতিটি ডান্ডার মাথায় ফুটে উঠল একটি করে রক্তাভ লাল বিন্দুর আলো। আর প্রতিটি বিন্দু থেকে অন্য 3টি ডান্ডার মাথা এবং পায়ের কাছে ছিটকে গেল 2টি করে উজ্জ্বল লেজার রশ্মির শিখা। ধীরে ধীরে কন্ট্রোল প্যানেলের ভিজুয়াল অন করলেন রাহুল। মিনিট 5 চেয়ে থেকে সেটাকে নামিয়ে রাখলেন নিচে। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আইসোটক্সেল অক্টাগ্রামের ছবিটা এখন স্পষ্ট। সেই ছবি বলছে যে মাটির প্রায় 3 ফুট নিচে এই অক্টাগ্রামের প্রতিটি শীর্ষবিন্দুতে গাঁথা রয়েছে একটি করে অবজেক্ট বা বস্তু, খুব সম্ভবত লাইভ ফিগার। উচ্চতা 5 থেকে 6 ইঞ্চির বেশি নয়। আর এই অক্টাগ্রামের মাঝখানে রয়েছে আরেকটি লাইভ ফিগার, আগের 8টির থেকে সামান্য বড়।
ঠিক যেমন লেখা ছিল আজোবার ডায়েরিতে, তেমনি কাজের সময় মদ্যপান করা ঘোরতর অপছন্দ রাহুল মাত্রে। কিন্তু এই মুহূর্তে নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ থাকছিল না তার। রুকস্যাকে হাত ঢুকিয়ে একটা বড় হুইস্কির বোতল বার করে আনলেন তিনি, গলায় ঢেলে নিলেন খানিকটা। তারপর কয়েকটা ব্যাটারি অপারেটেড মাটি খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে নেমে পড়লেন পরের পর্যায়ের কাজে। মাস দুয়েক আগে হঠাৎ করেই গড়ে তোলা হয় এই দোতলা বাড়িটা। প্রথমে শোনা গেছিল প্রবাসী কোনো বাঙালি বিজ্ঞানী বানাচ্ছেন, পরে আবার শোনা গেল ওটা নাকি আসলে সরকারেরই একটা প্রজেক্ট। পুরো চৌহদ্দির মধ্যে একদিকে আছে ওই দোতলা বাড়িটা, অন্যদিকে ওই কারখানার মতো বিশাল ঘরটা। ওই কারখানার মধ্যে মধ্যে বিরাট বড় একটা মেশিন আছে, ওর নামেই স্থানীয় লোকেরা বাড়িটার নাম দিয়েছে যন্তর মন্তর। বাড়ির ভেতরটা পুরোটাই এসি করা, পেছন দিকে জেনারেটর আছে। যন্তর মন্তরে কখনোই কারেন্ট যায় না। বাড়িটা তৈরি হয়ে যাবার পরে সেখানে থাকতে আসেন এক প্রৌঢ় প্রফেসর, তার নাম কেউ জানে না, সবাই ডাকে স্যার বলে। সবাই বলতে অবশ্য বাড়ির জনাচারেক গাঁট্টা গোট্টা কাজের লোক আর দুজন অবাঙালি দারোয়ান। এরা সবাই বাইরের লোক, না তারা বাড়ির বাইরে আসে না কারো সঙ্গে কথা বলে। কেন, তোমার মামা কখনো এটার কথা বলেননি তোমাদের? আসলে মামার সঙ্গে তো এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা হয়নি, আর আমরাও তো এখানে তাড়াহুড়ো করেই, বুঝতেই পারছেন, তাই। যন্তর মন্তর নিয়ে লোকজনের কৌতূহলের আরো একটা কারণ হলো কড়া সিকিউরিটি। চারিদিকে 12 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের ওপরে বসানো কাঁটা তারের মধ্যে দিয়ে সব সময় 440 ভোল্টের ইলেকট্রিসিটি চলে। বাড়ির সর্বত্র ক্যামেরা বসানো। বাইরে থেকে আসা সবাইকে একটা ছোট্ট যন্ত্রে 10 আঙুলের ছাপ দিয়ে তবেই ভেতরে যেতে দেওয়া হতো। ফলে যন্তর মন্তর নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে। কেউ বলে ওখানে জাল নোট ছাপা হয়, কেউ বলে ওটা স্মাগলিং এর ডেন, অনেকের মতে ওটা গোপন অস্ত্র কারখানা। মোটমাট যন্তর মন্তর নিয়ে লোকজনের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে একদিন ঘটে যায় একটা দুর্ঘটনা। ঝড় জলের রাতের ব্যাপারে কি একটা বলছিলেন না? বলছি, ওখান থেকেই তো কাহিনীর শুরু। কি রকম? গল্পটা আমাকে বলেছিল ঘনরাম। সে ছিল ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। আমি তাকে বারণ করি এ কথা 5 কান করতে। তা যাই হোক, সেই রাতে প্রবল ঝড় জল হচ্ছিল। বস্তির কেউই বাইরে ছিল না, শুধু ঝন্টু মণ্ডলের ঠেক থেকে ফুল 2 পাইন্ট শেষ করে ফিরছিল ঘনরাম। যতই ঝড় জল হোক না কেন, ঝন্টুর ঠেকে যেতে ভুল হয় না বুড়োর। ফেরত আসার পর বোধ হয় একটু জিরোতেই একটা ঝোপড়ার ভেতরে বসে হাঁপিয়ে নিচ্ছিল বুড়ো। তখনই নদীর ওপারে তার নজর গেলে ঘনরাম একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। হঠাৎ করে তার মনে হয় যেন কোনো একটা দৈত্য বাড়িটাকে সজোরে চেপে ধরেছে। বাড়ির আলোগুলো ভয়ানকভাবে কাঁপছিল সেই রাতে। অন্ধকারের মধ্যেই ঘনরামের মনে হয় বাড়িটা যেন অতি কষ্টে একবার নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তখনই ও শুনে ফ্যাক্টরির মতো ঘরটা থেকে একটা চাপা শোঁ শোঁ আওয়াজ ক্রমেই বেড়ে উঠছে। দোতলার ঘরের কাঁচের জানলার ওপাশে সে বেশ কিছু লোককে দৌড়দৌড়ি করতেও দেখে। হঠাৎ ঘনরামের নজরে পড়ে যে যন্তর মন্তরের আকাশ ঘিরে একটা অদ্ভুত নীল আলোর বলয়। সেটা নেমে আসার চেষ্টা করছে বাড়িটার ওপরে। সেই সঙ্গে আরো জীবন্ত হয়ে ওঠে সেই শোঁ শোঁ শব্দ। ঘনরামের মনে হয় ধীর কিন্তু নিশ্চিত ভঙ্গিতে সেই অতি বিশাল কালো বৃত্তটি গিলে খেতে চাইছে বাড়িটাকে। এরপর এক নাগাড়ে প্রায় 20টা বাজ পড়ে সেই জায়গায়। ঘনরাম এমনিতে বাজে খুব ভয় পায়, কিন্তু সেদিন কে যেন তার চোখ দুটোকে আটকে রেখেছিল বাড়িটার দিকে।
শেষবার বজ্রপাতের সঙ্গে সঙ্গে একটা হাহাকার তুলে সেই নীল বলয়টি যেন অন্ধকারের গুঁড়োর মতো মিশে যেতে থাকে দুপাশের জমাট অন্ধকারের মধ্যে। সবকিছু থেমে গেলে ঘনরাম কাঁপতে কাঁপতে নিজের বাড়িতে ফিরে আসে। এসব কথা আমাকে ছাড়া কাউকে বলেনি সে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ও শোনে যন্তর মন্তর থেকে যেন ভোজবাজির মতন উধাও হয়ে গেছে বাড়ির সব লোকগুলো। সেদিন থেকেই যন্তর মন্তরের দখল নেয় মিলিটারি, আর শুরু হয় লাল ঝামেলা বস্তি থেকে একের পর এক হারিয়ে যাওয়া। শুনছিলেন অভিক সরকারের কলমে একটি দুর্ধর্ষ উপন্যাস পেত বুদ্ধুর দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ইভান, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, স্পন্দন, অভিষেক, কৌশিক, অভ্র, নীল, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ, আড্ডাবাজ ইউটিউব চ্যানেল থেকে মলয়, থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে রণদীপ নন্দী, বেঙ্গলি ক্লাসিক্স উইথ অর্ণব ইউটিউব চ্যানেল থেকে অর্ণব, সাহিত্য সমাহার ইউটিউব চ্যানেল থেকে আকাশ, ফ্রিকি ফ্রাইডে ইউটিউব চ্যানেল থেকে আর্য এবং সায়ন্তন, স্কেরি টেলস ইউটিউব চ্যানেল থেকে শ্রীরূপ এবং আমি রক্তিম। শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক, প্রচ্ছদ রৌমজিৎ, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আমরা খুব শীঘ্রই ফিরছি এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। আরও একটা বিশেষ খবর, এতদিনে হয়তো তোমরা সবাই পেয়েও গেছো, সেটা খুব তাড়াতাড়ি ফিরছে পলাশ আর রণজয়ের জুটি তাদের নতুন গল্প ক্ষুধিত সাপ ও নরক চক্র নিয়ে। তাহলে সবাই ভালো থেকো, সবাই সাথে থেকো, আর সবাইকে ভালো রেখো। শুভরাত্রি।